কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই সুস্থ ও নিরাপদে আছো। একাদশ শ্রেণীর সাথে আমার পূর্বে দুটি লেকচার হয়েছে। এই সাতর স্যার, পূর্বে দুটি ক্লাস নিয়েছি তাপগতিবিদ্যার উপর। আজকে তাপগতিবিদ্যার উপর আমার তৃতীয় লেকচার হবে। এর আগে তোমরা জানতে পারছো যে আমরা মান্থলি টেস্ট মানে মাসিক একটা পরীক্ষা নিব আমরা, তার সিলেবাস তোমরা পেয়ে গেছো। অনেকেই একটু উদ্বিগ্ন বা ভয়ে আছো যে স্যার এত বড় সিলেবাস, এত টপিক কিভাবে আমরা শেষ করব। ভয় পাওয়ার কিছু নেই। আজকে আমি আলোচনা করব বিষয়গুলো যেগুলো বাকি থাকবে আগামী ক্লাসে, অর্থাৎ তোমাদের পরীক্ষা ফিজিক্স 1 তারিখ, 31 তারিখ আমাদের আরেকটা ক্লাস আছে। বাকি টপিকগুলো এখানে আলোচনা হয়ে যাবে। আজকে আমি আলোচনা করব তাপগতিবিদ্যার মধ্যে একটা টপিক হচ্ছে সিস্টেম, মানে ব্যবস্থা, অভ্যন্তরীণ শক্তি, ইন্টারনাল এনার্জি এবং তাপগতিবিদ্যার প্রথম সূত্র। মূলত আজকে আলোচ্য বিষয় হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কিন্তু তাপগতিবিদ্যার প্রথম সূত্র আলোচনা করার পূর্বে আমাদের কিছু বিষয় জানা থাকতে হবে। এর মধ্যে একটা বিষয় হচ্ছে সিস্টেম। সিস্টেম কি? সিস্টেম হচ্ছে একটা ব্যবস্থা, সহজ টপিক। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, মনে করো তুমি একটা পাত্রের মধ্যে পানি নিলাম, কি নিলাম? পানি নিলাম। এটা একটা পাত্র। এখন নিচ থেকে তুমি তাপ দেওয়া শুরু করছো এই পানির মধ্যে। তাহলে তাপ কোথায় দিচ্ছ তুমি? এই পাত্রের মধ্যে। পাত্র তাপ গ্রহণ করছে এবং এই তাপটা কি পানিও নিচ্ছে। তাহলে এই পাত্রটা, পানির সহ যে পাত্রটা, এই পাত্রটা একটা সিস্টেম। ঠিক আছে? এই জন্য যদি আমরা সিস্টেমের সংজ্ঞা দিতে চেষ্টা করি, জড়জগতের যে নির্বাচিত অংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, জড়জগতের বা ভৌত জগতের যে নির্বাচিত অংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, সেই অংশটাই হচ্ছে কি? সিস্টেম। অর্থাৎ তুমি যে অংশটা নিয়ে পরীক্ষা করবা সেটা হবে কি? সিস্টেম। ঠিক আছে? তাহলে আমি কি বললাম? জড়জগতের বা ভৌত জগতের যে নির্বাচিত অংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় সেই অংশটাই কি? সিস্টেম। তাহলে সিস্টেম 3 ধরনের হতে পারে। সিস্টেম 3 প্রকার হতে পারে। একটা হচ্ছে মুক্ত সিস্টেম, একটা হচ্ছে মুক্ত সিস্টেম, একটা হচ্ছে বদ্ধ বা আবদ্ধ সিস্টেম। আর একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে সিস্টেম আমি বললাম যে নির্বাচিত অংশ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয়, অথবা আমরা পরীক্ষা নিরীক্ষা করার সময় জড়জগতের যে অংশটা বিবেচিত করে নিয়ে যাই সেটা কি? সিস্টেম। সিস্টেম 3 ধরনের। একটা হচ্ছে মুক্ত সিস্টেম, একটা হচ্ছে বদ্ধ সিস্টেম, আর একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। একটা সিস্টেম মুক্ত হবে না বদ্ধ হবে না বিচ্ছিন্ন হবে, এটা নির্ভর করবে 2টা বিষয়ের উপর। একটা বিষয় হচ্ছে শক্তি, একটা বিষয় কি? শক্তি। আর একটা বিষয় হচ্ছে ভর। ভর এবং শক্তি, এই 2টা বিষয়ের উপর নির্ভর করবে সিস্টেমটা মুক্ত হবে না বদ্ধ হবে না বিচ্ছিন্ন হবে। মনে করো আমি যদি এটা নিয়ে আলোচনা করি, এই পাত্রের ভিতরে পানি আছে, নিচ থেকে আমি তাপ দিচ্ছি, তাপ এক প্রকার শক্তি। তাহলে নিচ থেকে আমি তাপ দিচ্ছি, এই তাপ, আবার এই তাপটা কিন্তু বিকিরণ আকারে বের হয়ে যাচ্ছে, বাষ্প আকারে পানিটা। তাহলে এদিকে আমি তাপ দিচ্ছি মানে শক্তি দিচ্ছি, আবার শক্তি কি হচ্ছে? বের হচ্ছে। তাহলে এই সিস্টেমের মধ্যে শক্তি বাহিরের পরিবেশের সাথে কি করতেছে? বিনিময় করতেছে। সিস্টেমে আমি ইচ্ছে করলে শক্তি দিতেও পারতেছি, আবার শক্তি কি হয়ে যাচ্ছে? বের হয়ে যাচ্ছে। আবার তুমি ইচ্ছা করলে একটা চামচ দিয়ে বা কোনো পাত্র দিয়ে এখানে পানি যোগও করতে পারো,
একটু পানি বাড়িয়ে দিতে পারো, অথবা তুমি এখান থেকে পানি একটু সরাইয়ে নিতে পারো। তাহলে কি করতে পারি আমরা এখানে? শক্তি দিতেও পারতেছি, শক্তি পরিবেশে চলেও যাচ্ছে। আবার যেহেতু আমি পানি যোগ করতে পারি, মানে পানি বাড়াইতেও পারি, পানি কমাইতেও পারি, তাহলে ভরও কি হচ্ছে? কম বেশি হচ্ছে। অর্থাৎ যে সিস্টেম বাহিরের পরিবেশের সাথে ভর ও শক্তি উভয়ই বিনিময় করবে, যে সিস্টেম বাহিরের পরিবেশের সাথে ভর ও শক্তি দুইটাই কি করবে? বিনিময় করবে, সেই সিস্টেমটাকে বলবো আমরা মুক্ত সিস্টেম। আর এখন যদি আমি এই পাত্রটা আমি একটা ঢাকনা দ্বারা ঢেকে দিলাম, মানে কি? আমি এখানে পানি যোগ করতে পারতেছি না, দিতে পারতেছি না, আবার পানি সরেও যাচ্ছে না, কিন্তু তাপ দিচ্ছি, আবার রেডিয়েশনের তাপ কি যেতে পারতেছে, তাহলে তাপ দিতে পারতেছি মানে শক্তি আমি যোগ করতে পারতেছি, আবার শক্তি চলেও যাচ্ছে, কিন্তু পানি যোগ করতে পারতেছি না, বিয়োগ করতে পারতেছি না, মানে দিতেও পারতেছি না, সরাইতেও পারতেছি না, মানে ভর বিনিময় করছে না। তাহলে যে সিস্টেম শুধু শক্তি বিনিময় করবে কিন্তু ভর বিনিময় করবে না, সেই সিস্টেমটাকে বলবো আমরা বদ্ধ সিস্টেম। আর বিচ্ছিন্ন সিস্টেম, যে সিস্টেম বাহিরের পরিবেশের সাথে ভর ও শক্তি কোনোটাই কি করবে না? বিনিময় করবে না। তাহলে কয়টা সিস্টেম? তিনটা। যে সিস্টেম বাহিরের পরিবেশের সাথে শক্তি এবং ভর দুইটা কি করবে? বিনিময় করবে, সেটা হচ্ছে কি মুক্ত সিস্টেম। যে সিস্টেম বাহিরের পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করবে কিন্তু ভর বিনিময় করবে না, সেটা হচ্ছে বদ্ধ সিস্টেম বা আবদ্ধ সিস্টেম। আর একটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম, যে সিস্টেম বাহিরের পরিবেশের সাথে কি ভর ও শক্তি কোনোটাই কি করবে না? বিনিময় করবে না, সেটা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেম। তাহলে আমাদের আজকে এখানে সিস্টেম নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব অভ্যন্তরীণ শক্তি নিয়ে। অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তিকে আমরা অন্তস্থ শক্তিও বলতে পারি। কি শক্তি? অন্তস্থ শক্তিও বলতে পারি। ইংলিশে এটাকে বলা হয় ইন্টারনাল এনার্জি। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে প্রত্যেকটা বস্তুর মধ্যেই একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি নিহিত থাকে। আমি লিখে দিই সংখ্যাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সংখ্যা, আমি লিখে দিচ্ছি। প্রত্যেকটি বস্তুর মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি নিহিত থাকে, মানে লুকায়িত অবস্থায় থাকে আর কি, নিহিত থাকে, যা অন্যান্য শক্তিতে রূপান্তরিত হতে পারে, প্রত্যেকটি বস্তুর মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি কি থাকে? নিহিত থাকে, যা অন্যান্য শক্তিতে কি হতে পারে? রূপান্তরিত হতে পারে। এই শক্তি পদার্থের অভ্যন্তরীণ গঠনের উপর নির্ভর করবে। এটাই হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি বা ইন্টারনাল এনার্জির সংজ্ঞা। ঠিক আছে, তাহলে প্রত্যেকটি বস্তুর মধ্যে একটি নির্দিষ্ট পরিমাণ শক্তি নিহিত থাকে, যা অন্যান্য রূপান্তরিত হতে পারে। এই শক্তি অভ্যন্তরীণ গঠনের উপর নির্ভর করে। এই শক্তিকে বলা হয় অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তি। অভ্যন্তরীণ শক্তিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। কি দ্বারা প্রকাশ করব? স্যার একটু আসেন ভিতরে। এই শক্তিকে আমরা
ইউ দ্বারা প্রকাশ করব, অভ্যন্তরীণ শক্তি। তাহলে অভ্যন্তরীণ শক্তি সম্বন্ধে ধারণা হয়েছে। এটা ডিস্টার্ব করতেছিল, একটু সমস্যা হচ্ছিল, এটা উপরে উঠে গেছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। একটু সমস্যা হচ্ছিল আর কি, একটা উপরে স্লাইড করে গেছিল। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা একটু, হ্যাঁ, তোমরা অনেকেই মন্তব্য করছো, সালাম দিচ্ছ। একজন বলছো, স্যার এক্সামের কোশ্চেন দেন, আমরা সময় মতো দিয়ে দিব, দ্বিতীয় ইয়ারের প্রথম ক্লাস করতেছি। আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা হলে, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবা, যেটা তোমার প্রশ্ন, যেটা প্রয়োজন সেটা আমাদেরকে জানাবা। তাহলে আমি যে কথা বলতেছিলাম, অভ্যন্তরীণ শক্তি বা ইন্টারনাল এনার্জি বা অন্তস্থ শক্তি, এই শক্তিকে আমরা প্রকাশ করব ইউ এর সাহায্যে। অভ্যন্তরীণ শক্তি আমরা বলি তাহলে হবে ডি ইউ। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে ইউ, আর যদি অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন বলি আমরা, অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন কত হবে? ডি ইউ। এখন যদি আমরা তাপমাত্রা স্থির ধরি, একটু আগে বলছি সিস্টেম কি, কোন সিস্টেম যদি আমরা তাপমাত্রা স্থির ধরি তাহলে তার অভ্যন্তরীণ শক্তিটা হবে শূন্য। তাপমাত্রা বাড়াইলে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমাইলে অভ্যন্তরীণ শক্তি কমবে। তোমরা এটা 9-10 পড়ে আসছো, কারণ তাপমাত্রা বাড়াইলে পদার্থের ভিতরে যে অণু পরমাণুগুলো আছে এদের মধ্যে কি আন্তঃআণবিক বা গতিশক্তি সৃষ্টি কি পাই, বৃদ্ধি পাই। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, তাপমাত্রা হ্রাস করলে অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে। আর যদি তাপমাত্রা স্থির ধরো তাহলে অভ্যন্তরীণ শক্তি পরিবর্তনটা কত হবে? শূন্য হবে। আমরা আরো দুটো সংজ্ঞা বলবো দ্রুত, এরপরে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে যাব। এটা তোমাদের সিলেবাসে আছে। একটা প্রক্রিয়া হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, সমুষ্ণ প্রক্রিয়া। আর একটা প্রক্রিয়া হচ্ছে রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। এই দুটো প্রক্রিয়া আমাদের জানতে হবে। এরপরে আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রের মধ্যে যাব। দুইটা প্রক্রিয়া বললাম, একটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকবে, কি বললাম? যে তাপগতীয় প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকে সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা সমুষ্ণ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় সিস্টেমের তাপমাত্রা স্থির থাকবে, হ্যাঁ, চাপ আয়তন দুইটা পরিবর্তন হবে, চাপেরও পরিবর্তন হবে, আয়তনের পরিবর্তন হবে, কিন্তু কি স্থির থাকবে? তাপমাত্রা স্থির থাকবে। যদি তাপমাত্রা স্থির থাকে মানে টি স্থির থাকলে সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা সমুষ্ণ প্রক্রিয়া। আর যে প্রক্রিয়ায় সিস্টেমের তাপ স্থির থাকবে, কি স্থির থাকবে? তাপ স্থির থাকবে। তাহলে যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা সমুষ্ণ প্রক্রিয়া, আর যে প্রক্রিয়ায় তাপ স্থির সেই প্রক্রিয়াটাকে বলবো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এখানে দুইটা প্রক্রিয়া বলছি, আরো প্রক্রিয়া আছে, যেমন সমচাপ প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় চাপ স্থির সেটা সমচাপ প্রক্রিয়া। সম আয়তন প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়ায় আয়তন স্থির। তাহলে আমরা এখানে দুইটা প্রক্রিয়া বললাম, একটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া, যে প্রক্রিয়া কি স্থির? তাপমাত্রা স্থির। আর একটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়া কি স্থির? তাপ স্থির, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। এই দুটো প্রক্রিয়া আমাদের জানতে হবে। এখন আমাদের মূল আলোচনা আজকে সেটা হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, এটা নিয়ে আমরা আলোচনা করব বিস্তারিত। তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত দুইটা, একটা হচ্ছে বিজ্ঞানী জোলের আর একটা হচ্ছে বিজ্ঞানী ক্লোসিয়াসের। একটা সূত্র হচ্ছে বিজ্ঞানী কি জোলের আর একটা হচ্ছে বিজ্ঞানী ক্লোসিয়াসের। তাহলে তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা জোল দিয়েছেন, বিজ্ঞানী জোল,
কাজকে যদি সম্পূর্ণরূপে তাপে বা তাপকে যদি সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব হয়, আমি আবার রিপিট করছি, তাপকে যদি সম্পূর্ণরূপে কাজে বা কাজকে যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করা সম্ভব হয়, তবে কাজ ও তাপ পরস্পর সমানুপাতিক। আমি আবার রিপিট করছি, আমরা একটু আরো স্ট্যান্ডার্ড করে বলতে পারি, কাজকে যদি, কাজ মানে যান্ত্রিক শক্তি, তাহলে যান্ত্রিক শক্তিকে যদি সম্পূর্ণরূপে তাপে বা তাপকে যদি সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে, তোমরা দুইভাবে বলতে পারো, যান্ত্রিক শক্তি উল্লেখ করতে পারো, যদি মনে করো যান্ত্রিক শক্তি উল্লেখ করবো না, কাজ উল্লেখ করতে পারো, তাহলে কি হবে, কাজ এবং তাপ পরস্পর কি হবে, সমানুপাতিক হবে, ডাব্লিউ প্রপোর্শনাল কিউ। এই সূত্রটা দিয়েছে বিজ্ঞানী জোল, এই সূত্রটাকে বলা হয় তাপগতিবিদ্যার প্রথম সূত্র। কি বললাম, কাজকে যদি সম্পূর্ণরূপে তাপে বা তাপকে যদি সম্পূর্ণরূপে কাজে রূপান্তর করা সম্ভব হয়, তাহলে কাজ ও তাপ পরস্পর সমানুপাতিক। তাহলে আমরা সমানের চিহ্ন উঠিয়ে দেই, ডাব্লিউ সমান একটা ধ্রুবক দিতে হবে, তোমরা জানো, এখানে ধ্রুবকটা হবে জে ইন্টু কত, কিউ। এখানে কিউ একটা কি, জে একটা কি, সমানুপাতিক ধ্রুবক। এই ধ্রুবকের একটা নাম আছে, এই ধ্রুবকটা বলা হয় তাপের যান্ত্রিক সমতা, তাপের যান্ত্রিক সমতা। আরেকটা নাম বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলা হয়। তাহলে ডাব্লিউ সমান জে কিউ, এই যে একটা সমানুপাতিক ধ্রুবক, এই ধ্রুবকটাকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে জে এর মান কত হবে দেখো তো, তাহলে জে এর মানটা হবে ডাব্লিউ বাই কিউ। এখন আমরা এই তাপের যান্ত্রিক সমতা মানে জে এর সংজ্ঞা দিব, কিভাবে দিব, আমি ধরে নিলাম কিউ এর মান 1 একক বা 1 একক। তাহলে আমি যদি কিউ এর মান 1 বসাই, তাহলে কত আসলে কত, ডাব্লিউ বাই কিউ এর মান কত ধরলাম, বসাইলাম 1। তাহলে সুতরাং জে সমান কত পাইলাম, ডাব্লিউ। তোমরা জানো ফিজিক্সের ম্যাক্সিমাম ধ্রুবকের সংজ্ঞা হবে সমীকরণ থেকে, ইকুয়েশন থেকে। আর যখন তুমি ইকুয়েশন থেকে সংজ্ঞায়িত করবা, তখন নিচের মানটাকে সর্বদাই 1 ধরবা, তাহলে সংজ্ঞা দেওয়া কি হবে, সহজ হবে। তাহলে এখানে আমরা পাইলাম জে সমান ডাব্লিউ বাই কিউ, কিউ এর মান কত ধরলাম, 1 ধরলাম। তাহলে কিউ যদি 1 ধরি, তাহলে জে সমান কত, ডাব্লিউ। তাহলে কি সংজ্ঞা দিব, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে, কিউ এর মান 1 ধরছি, কিউ মানে তাপ, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে বা 1 একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, তাকে তাপের যান্ত্রিক সমতা বা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলে। আমি আবার বলছি, 1 একক তাপ উৎপন্ন করতে হয়, সেই কাজ কি, তাপের যান্ত্রিক সমতা। বা এভাবে বলতে পারো, 1 একক তাপ উৎপন্ন করতে সম্পাদিত কাজের পরিমাণকে, 1 একক তাপ উৎপন্ন করতে সম্পাদিত কাজের পরিমাণকে বলা হয় তাপের যান্ত্রিক সমতা। ঠিক আছে, তাহলে আমরা পেলাম ডাব্লিউ বাই কত, কিউ। কাজের একক হচ্ছে জোল আর তাপের একক হচ্ছে এখানে ক্যালোরি। তোমরা বলতে পারো স্যার তাপের একক তো আমরা জানি জোল, কিন্তু ক্যালোরিটা কিন্তু এসআই একক না। তাহলে জে এর একক কত, জোল পার ক্যালোরি। কার, তাপের যান্ত্রিক সমতার একক হচ্ছে জোল পার ক্যালোরি। তোমাদের এটা কিন্তু প্র্যাকটিক্যাল আছে এবং এই মানটা নির্দিষ্ট, জে এর মানটা কিন্তু নির্দিষ্ট, জে এর মান হয় 4.2 জোল পার ক্যালোরি। এটা আমরা প্র্যাকটিক্যালে দেখাবো। জে এর মানটা কত হবে বলো, জে এর মান হবে, এটা মানটা নির্দিষ্ট মুখস্থ রাখবা, যে সমান 4.2 জোল পার ক্যালোরি। এই কথার অর্থ কি, এই কথার অর্থ সহজ, 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে আমরা কিউ এর মান 1 ধরছিলাম, তাহলে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জোল কাজ করতে হবে। যদি তোমাকে প্রশ্ন করে যে তাপের যান্ত্রিক সমতা 4.2 জোল পার ক্যালোরি বলতে কি বুঝো, তখন তুমি প্রথম তাপের যান্ত্রিক সমতার সংজ্ঞা দিবা। কি সংজ্ঞা বলছিলাম, একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়। এরপরে বলবো
যে 1 ক্যালোরি তাপ উৎপন্ন করতে 4.2 জুল কাজ করতে হবে। তোমার এরকম প্রশ্ন হতে পারে, তোমাকে এরকম বলবে 5 ক্যালোরি সমান কত জুল বলতে পারে। তো কি বলবা, যে আমরা জানি 1 ক্যালোরি সমান কত জুল, 4.2 জুল। তাহলে 5 ক্যালোরি কত হবে, তাহলে 5 ইন্টু কত 4.2 কত 20 21 জুল। তাহলে ক্যালোরি এককটা জুলের এককের চেয়ে একটু বড়। কতটুকু বড়, 4.2 গুণ বড়। ঠিক আছে, এটাই হচ্ছে তাপের যান্ত্রিক সমতার সংজ্ঞা। কারো কোনো প্রশ্ন আছে এখানে থাকলে আমাকে কমেন্টে জানাও। আচ্ছা, ঠিক আছে। তাহলে তাপের যান্ত্রিক সমতার একক কত হবে, 4.2 জুল পার ক্যালোরি। 1 ক্যালোরি সমান 4.2 জুল। এটাই হচ্ছে আমাদের তাপের যান্ত্রিক সমতা অর্থাৎ তাপগতিবিদ্যার প্রথম সূত্রের জুলের ব্যাখ্যা। এই সূত্রটাকে বিজ্ঞানী ক্লোসিয়াস একটু ভিন্নভাবে ব্যাখ্যা করছেন। কে, বিজ্ঞানী ক্লোসিয়াস। উনি বলছেন একটু ভিন্নভাবে। কিভাবে বলছে, আমি যদি কোনো সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ দেই, যে কোনো একটা সিস্টেমে কত পরিমাণ ডিকিউ পরিমাণ তাপ শক্তি সরবরাহ করি বা দেই, তাহলে সেই তাপের একটি অংশ যন্ত্রের অভ্যন্তরীণ শক্তিতে কি হবে, ব্যয় হবে। কি বললাম, কোন সিস্টেমে যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করব তার একটি অংশ যন্ত্রের অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে এবং বাকি যে তাপটা থাকবে সেই তাপটা দ্বারা কি হবে, কাজ সংগঠিত হবে। বিজ্ঞানী জুল বলছিলেন যে তাপ দিব সব তাপটাই কি হবে, কাজ হবে। সূত্র ছিল ডাব্লিউ প্রপোর্শনাল কিউ, মানে যে তাপ দিব সব তাপটা কি হবে, কাজ হবে, বা যে কাজ করব সেই কাজটা কি হয়ে যাবে, তাপ হয়ে যাবে। কিন্তু ক্লোসিয়াস একটু ভিন্নভাবে বললেন কি, যে কোনো সিস্টেমে যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করা হয় সেই তাপ শক্তির একটি অংশ যন্ত্রের অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হয় এবং বাকি অংশ বাহ্যিক পরিবেশ দ্বারা কাজ সম্পাদিত হবে। তাহলে এই তাপটা দুইটা ভাগে ভাগ হবে। একটা ভাগ কি হবে, আমি যে যন্ত্র নিয়ে কাজ করব, সিস্টেমটা নিয়ে কাজ করব, সেই সিস্টেমটা ব্যয় করবে আর বাকি অংশ কি করবে, কাজ করবে। এখন যদি তাপের পরিবর্তনটা খুব ক্ষুদ্র হয় তখন এটাকে আমরা লিখতে পারি কত, ডি কিউ। তাহলে ডি কিউ সমান হবে ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। অর্থাৎ তাপ শক্তির পরিবর্তন হবে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন এবং কৃত কাজের যোগফলের বা সমষ্টির সমান। তোমাদের যে আমরা ফার্স্ট ইয়ারে এই অধ্যায়ের যে পরীক্ষা নিব, সিলেবাসটা দিয়েছি, ম্যাক্সিমাম প্রশ্নগুলোই এই সমীকরণকে নিয়ে। তোমাদের একটা প্রশ্ন ছিল যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। কি প্রশ্ন ছিল, তাপগতিবিদ্যার প্রথম সূত্র শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে। এই সূত্রটা কেন, আমরা জানি শক্তির সংরক্ষণশীলতা নীতি হচ্ছে কোন সিস্টেমে যে পরিমাণ তাপ দিব বা এই তাপ কি বলে শক্তিকে আমরা সৃষ্টিও করতে পারি না, শক্তি ধ্বংসও করতে পারি না। শক্তি এক রূপ থেকে এক বা একাধিক রূপে কি হয়, রূপান্তরিত হয়। অর্থাৎ শক্তি সৃষ্টিও করা যায় না, ধ্বংস করা যায় না। এটা ছিল শক্তির নিত্যতা সূত্র। তাহলে এইখানেও দেখো তাপ এক প্রকার শক্তি, এই শক্তিটা দুইটা শক্তিতে কনভার্ট হয়েছে। একটা হচ্ছে যন্ত্রের অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হয়েছে, আর একটা কি বাহ্যিক পরিবেশ দ্বারা কাজ সম্পাদিত হয়েছে। এই সমীকরণের মধ্যে কোনো শক্তি সৃষ্টিও করি নাই, ধ্বংসও করি নাই। এই জন্য এই সূত্রটা কি তাপগতিবিদ্যার এই সূত্রটাকে আমরা শক্তির নিত্যতা সূত্র বলতে পারি বা শক্তির সংরক্ষণশীলতা নীতি বলতেও পারি। তাহলে তোমাদের যদি বলে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি শক্তির নিত্যতা সূত্র মেনে চলে, তোমরা এই ব্যাখ্যাটা দিবা, বলবা যে কোনো সিস্টেমে যে পরিমাণ তাপ শক্তি সরবরাহ করব সেই তাপ শক্তির একটি অংশ যন্ত্রের অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় হবে এবং বাকি অংশ বাহ্যিক পরিবেশ দ্বারা কি হবে, কাজ সম্পাদিত হবে। তোমাদের আরেকটা প্রশ্ন ছিল যে সমুষ্ণ প্রক্রিয়ায়
তাপ শক্তি সম্পূর্ণরূপে কাজে পরিণত হয়, একটা প্রশ্ন ছিল তোমাদের। দেখো এখানে তাপ শক্তি, এটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি, এটা হচ্ছে কৃত কাজ। কৃত কাজ সমান অর্থাৎ DW সমান আমরা লিখতে পারি PdV। স্যার এটা কিভাবে আসলো এটা আমি পরে দেখাই দিব, আপাতত তোমরা মনে রাখো যে কৃত কাজ হবে চাপ ইনটু ডিবি মানে আয়তনের পরিবর্তন। তাহলে কৃত কাজ হবে চাপ ইনটু আয়তনের পরিবর্তন, এটাকে আমরা এরকম লিখতে পারি PdV মানে V2 মাইনাস V1। তাহলে আমরা DW পুরো কত লিখতে পারি বলছি PdV। তাহলে সূত্র সমীকরণটা কত হবে DQ সমান DU প্লাস PdVu লিখতে পারি। এটা আমরা যখন অঙ্ক করব তখন দেখাবো। তাহলে আমি আগে অংশে ফিরে যাই, আমরা বলছি এখানে কত DQ সমান DU প্লাস DW। আমরা তাপগতিবিদ্যা প্রথম সূত্র শুরু করার আগে দুটো প্রক্রিয়া বলছিলাম। একটা প্রক্রিয়া ছিল সমুষ্ণ প্রক্রিয়া। সমুষ্ণ প্রক্রিয়ার সংজ্ঞা কি বলছিলাম, যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির, যে প্রক্রিয়ায় তাপমাত্রা স্থির। তাহলে তাপমাত্রা যদি স্থির হয় অর্থাৎ সমুষ্ণ প্রক্রিয়ায় DU এর মানটা হবে সর্বদাই কি শূন্য। আমি আগেই বলছি তাপমাত্রা বাড়লে অভ্যন্তরীণ শক্তি বাড়বে, তাপমাত্রা কমলে অভ্যন্তরীণ শক্তি কমবে। এখন যদি তাপমাত্রা স্থির ধরো তাহলে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি হবে শূন্য হবে। তাহলে এটা কোন প্রক্রিয়ায় সমুষ্ণ প্রক্রিয়ায়, সমুষ্ণ প্রক্রিয়া। সবসময় মনে রাখবা যে সমুষ্ণ প্রক্রিয়ায় অভ্যন্তরীণ শক্তি কি হবে শূন্য হবে। যদি অভ্যন্তরীণ শক্তি শূন্য হয় তাহলে দেখো তো কত আসে DQ সমান DU এর মান শূন্য প্লাস DW। তার মানে কত পাইলাম DQ সমান DW। তাপটা দিব সেই তাপটা পুরোটাই কি হয়ে যাবে কাজ হয়ে যাবে। ঠিক আছে, কোন প্রক্রিয়ায় বলছি সমুষ্ণ প্রক্রিয়ায়। তোমাদের সিলেবাসে একটা প্রশ্ন আছে এরকম যে সমুষ্ণ প্রক্রিয়ায় তাপ শক্তি কাজে পরিণত হয় কেন। বাস সমুষ্ণ প্রক্রিয়ায় DU এর মানটা শূন্য হয়ে গেল, DU এর মান যদি শূন্য হয় তাহলে যে তাপটা দেব সব তাপটা কি হয়ে যাবে কাজ হয়ে যাবে। এরপরে আসো একটু সামনে যাই, এটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়া। এখন যদি এই প্রক্রিয়াটা আমি রুদ্ধতাপীয় বলি, কোন প্রক্রিয়া বলি রুদ্ধতাপীয় বলি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া যদি বলি, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সংজ্ঞা কি বলছিলাম, যে প্রক্রিয়ায় তাপ স্থির, হেড কি থাকবে কনস্ট্যান্ট থাকবে, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে তাপ যদি স্থির থাকে তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সর্বদাই কি হবে DQ এর মানটা কি হবে শূন্য হবে। কোন প্রক্রিয়ায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় DQ এর মান কি হবে শূন্য হবে। যদি DQ এর মান শূন্য হয় তাহলে বসাও তো শূন্য সমান DU প্লাস কত DW। তাহলে DW এর মান হবে মাইনাস DU, DU এর মান হবে মাইনাস, লিখতে পারি কিন্তু আমি, কারণ কোন প্রক্রিয়া বলছি রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া সর্বদাই DQ এর মান শূন্য হবে, তাপ স্থির। তাহলে শূন্য সমান DU প্লাস DW। তাহলে DW কত হবে মাইনাস DU অথবা DU এর মান মাইনাস DW। এইটা নিয়ে আমাদের বেশ কয়েকটা অনুধাবনমূলক প্রশ্ন আছে যেটা তোমাদের সিলেবাসে আমরা দিয়েছি। আমি এইটা নিয়ে একটু কথা বলবো। এটা কথা বলার আগে তোমাদেরকে আরেকটু কথা আমি স্মরণ করে দিচ্ছি, যে সূত্রটা আমরা এখানে লিখলাম DQ। DQ মানে কি তাপ শক্তির পরিবর্তন, DU অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, DW কাজের পরিমাণ। তাহলে তিনটা জিনিস। এখন DQ একবার ধনাত্মক হবে, DQ একবার ঋণাত্মক। কি বললাম DQ একবার ধনাত্মক হতে পারে, DQ একবার ঋণাত্মক হতে পারে। একবার ধনাত্মক আর একবার হবে ঋণাত্মক। দেখো এখানে তাকি DU কিন্তু একবার ঋণাত্মক হলো, অনুরূপভাবে DW একবার হবে ধনাত্মক। তিনটা পয়েন্ট দেখো, ধনাত্মক আর একবার কি ঋণাত্মক, একবার ঋণাত্মক, DW একবার ধনাত্মক একবার কি ঋণাত্মক। এখন প্রশ্ন হচ্ছে কখন ঋণাত্মক হবে, কখন ধনাত্মক কখন ঋণাত্মক।
যদি তুমি সিস্টেমে তাপ দাও, কি বললাম, একটা সিস্টেমে যদি আমি তাপ শক্তি সরবরাহ করি, তখন তার ডি কিউ এর মানটা কি হবে? ধনাত্মক হবে। তাহলে কোনো সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করা হলে, তাপ দিলে ডি কিউ ধনাত্মক। আর যদি সিস্টেম থেকে তুমি তাপ অপসারণ করে নিয়ে যাও, সিস্টেম থেকে তাপ নেটওয়ার্কের সমস্যা করছে, তাহলে ডি হবে যখন আমি সিস্টেমে তাপ শক্তি সরবরাহ করব। ডি কিউ ঋণাত্মক কখন হবে? যখন আমি সিস্টেম থেকে তাপ অপসারণ করে নিয়ে যাব। তাহলে তাপ দিলে হবে ডি কিউ ধনাত্মক, আর তাপ যদি তুমি নিয়ে যাও, অপসারণ করে নিয়ে যাও, তাহলে হবে ডি কিউ ঋণাত্মক। ডি ইউ এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়, তাহলে হবে ডি কিউ ধনাত্মক, ডি ইউ ধনাত্মক। আর যদি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তাহলে হবে ডি ইউ ঋণাত্মক। তাহলে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে ধনাত্মক, অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে ঋণাত্মক। আরেকটা হলো ডি ডাব্লিউ, যদি সিস্টেম নিজে কাজ করে, অর্থাৎ সিস্টেম কর্তৃক যদি কাজ হয়, বইয়ে দেওয়া আছে, চারটা করে তোমরা দেখে নিবা। সিস্টেম যদি নিজে কাজ করে, তাহলে ডি ডাব্লিউ হবে কি? ধনাত্মক। আর যদি সিস্টেমের উপর কাজ করা হয়, তাহলে ডি ডাব্লিউ হবে ঋণাত্মক। তাহলে মোট 6টা পয়েন্ট এখানে। কয়টা পয়েন্ট? 6টা পয়েন্ট। এক নম্বর দিলে ডি কিউ ধনাত্মক, সিস্টেম থেকে তাপ অপসারণ করলে ডি কিউ ঋণাত্মক, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পেলে ডি কিউ ধনাত্মক, সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পেলে ডি ইউ ঋণাত্মক। সিস্টেম যদি নিজে কাজ করে, তাহলে হবে ডি ডাব্লিউ ধনাত্মক, আর সিস্টেমের উপর যদি কাজ হয়, তাহলে ডি ডাব্লিউ হবে কি? ঋণাত্মক। এর উপর ভিত্তি করে আমি এখন কথাগুলো বলবো। এই জায়গাটার মধ্যে তোমাদের একটা প্রশ্ন আছে, দেখো যে সিলেবাস, অনুরূপ প্রশ্ন আছে তোমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার। আমি একটা লিখতেছি তোমাদের বোঝানোর জন্য। 3 নাম্বার প্রশ্ন লিখতেছি আমি। লেখা আছে রুদ্ধতাপ প্রক্রিয়ায়, রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারিত করলে, গ্যাসকে প্রসারিত করলে কি ঘটে? কি ঘটে ব্যাখ্যা করো। একটা প্রশ্ন তোমাদের, রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারিত করলে কি ঘটে? 4 নম্বর প্রশ্ন আছে, রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করলে কি ঘটে? একবার প্রসারণ, আরেকবার কি? সংকুচন। কোন প্রক্রিয়ায় বলছি আমরা? রুদ্ধতাপ প্রক্রিয়ায়। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় ডি কিউ এর মান কত? 0। যদি ডি কিউ এর মান 0 হয়, তাহলে 0 সমান কত? ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে ডি ডাব্লিউ সমান কত হবে? মাইনাস ডি ইউ, অথবা ডি ইউ এর মান মাইনাস ডি ডাব্লিউ। এখন কি বলছি আমরা, দেখো রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারিত করলে, মনে করো এই একটা সিস্টেম, এই সিস্টেমের ভিতরে গ্যাস আছে। তাহলে গ্যাসকে প্রসারিত করা মানে সিস্টেমটা একটু বড় হয়ে যাবে, প্রসারিত হবে, আয়তনটা বৃদ্ধি পাবে। আয়তন যদি বৃদ্ধি পায় মানে প্রসারিত করলাম, তাহলে আমরা একটু আগে বলছি এই সিস্টেমটা যেহেতু আমি তাপ দিচ্ছি না, কেন তাপ দিচ্ছি না? কারণ প্রক্রিয়াটা কোন প্রক্রিয়া? রুদ্ধতাপ প্রক্রিয়া। তাহলে তাপ দিচ্ছি না, শক্তি দিচ্ছি না। তাহলে এই যে গ্যাসটাকে প্রসারিত করলো বা করব, এই গ্যাসটা প্রসারিত কে করবে? আমরা অভ্যন্তরীণ শক্তির সংজ্ঞার মধ্যে বলছিলাম প্রত্যেকটা বস্তুর মধ্যে একটা শক্তি কি থাকে? লুকায়িত থাকে বা নিহিত থাকে। তাহলে সেই অভ্যন্তরীণ শক্তি কাজটা করবে। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসকে যদি আমি প্রসারিত করতে চাই, তাহলে সেই গ্যাসকে প্রসারিত করতে যে শক্তির প্রয়োজন, সেই শক্তিটা কে দিবে? অভ্যন্তরীণ শক্তি দিবে। তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি কিছু শক্তি ব্যয় করে ফেলে, তাহলে তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? যদি ব্যয় করে, তাহলে তার অভ্যন্তরীণ শক্তি কি পাবে? হ্রাস পাবে। তাহলে যদি অভ্যন্তরীণ শক্তি হ্রাস পায়, তাহলে কাজের মানটা কি হবে? ধনাত্মক, কারণ প্রসারিত হইল ধনাত্মক। তাহলে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারিত করলে কি ঘটে? টপিক হবে এইটা।
তাপ প্রক্রিয়া হচ্ছে রুদ্ধতাপ, তাহলে তাপটা স্থির, তাহলে কাজটা কে করবে? সিস্টেম করবে। সিস্টেম যদি নিজে কাজ করে তাহলে কি তার মানটা ধনাত্মক, একটু আগে বলছিলাম সিস্টেম নিজে কাজ করলে ডিডাব্লিউ ধনাত্মক। যদি ডিডাব্লিউ ধনাত্মক হয় তাহলে কি হবে? ডি ইউটা ঋণাত্মক হবে। তাহলে উত্তর কি? রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারিত করলে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি হ্রাস পাবে এবং সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হবে। আমি আবার রিপিট করছি, রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসকে প্রসারিত করলে সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হবে, আর সিস্টেম কর্তৃক কাজ সম্পাদিত হলে তার অভ্যন্তরীণ শক্তিটা কি পাবে? হ্রাস পাবে। পরবর্তী আরেকটা প্রশ্ন আছে, আমি লিখলাম না, লেখা আছে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত করলে, গ্যাসটা সংকুচিত হয়ে যায় তাহলে বাইরে দিকে চাপ দিতে হবে, বাইরের জিনিস কাজ করবে, তাহলে সিস্টেমের উপর কাজ করবে, আর সিস্টেমের উপর কাজ করলে ডিডাব্লিউ কি? ঋণাত্মক। আর ডিডাব্লিউ যদি ঋণাত্মক হয় তাহলে ডি এর মানটা কি হবে? ধনাত্মক হবে। তার মানে রুদ্ধতাপ প্রক্রিয়ায় গ্যাসকে সংকুচিত যদি করা বলি, আমি সংকুচিত করলে কি ঘটে? তখন হবে এই অংশটা। একই সমীকরণ, একবার উপরেরটা হবে একবার নিচেরটা হবে। কোন প্রক্রিয়ায়? রুদ্ধতাপ প্রক্রিয়ায়। ঠিক আছে। আরেকটা প্রশ্ন বলছিলাম একটু আগে যে সমুষ্ণ প্রক্রিয়ায় তাপ শক্তি কিন্তু সমান কেন? তাহলে সমুষ্ণ প্রক্রিয়ায় ডি ইউ এর মান 0, তাহলে ডি কিউ সমান কত? ডিডাব্লিউ। এই হচ্ছে তোমাদের এই সমীকরণ। এই সমীকরণের মধ্যে আরো দুটা প্রশ্ন আছে, আমি অঙ্কগুলো দেখাইয়া দিই। আমরা একটু আগে বলছিলাম যে ডি ডাব্লিউ সমান পি ডিভি লেখা যায়। কিভাবে লেখা যায় আমরা পরে দেখাই দিব। তাহলে সমীকরণটা যদি হয়, আমরা জানি ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লিউ, তাহলে এটাকে লিখতে পারি ডি কিউ সমান ডি ইউ প্লাস পি ডি বি। এই সমীকরণের সাহায্যে আমরা সকল তোমাদের যে ম্যাথগুলো আছে প্রত্যেকটা ম্যাথই আমরা করতে পারি। আমি একটা ম্যাথ দেখাচ্ছি তোমাদেরকে। তোমাদের 5 নম্বর যে ম্যাথটা আছে, তোমাদের যে সাজেশন আমরা দিয়েছি বা সিলেবাস দিয়েছি, 5 নম্বর যে ম্যাথটা সেটা আমি এখন সলিউশন করাবো। বলা আছে পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস আবদ্ধ আছে। পিস্টনযুক্ত একটি সিলিন্ডারে কিছু গ্যাস কি আছে? আবদ্ধ আছে। গ্যাসের চাপ 400 প্যাসকেল স্থির রেখে, গ্যাসের চাপ দেওয়া আছে 400 প্যাসকেল। 400 আমরা জানি চাপের একক হচ্ছে প্যাসকেল বা নিউটন পার মিটার স্কয়ার। তাহলে গ্যাসের চাপ 400 প্যাসকেল স্থির রেখে সিস্টেমে 800 তাপ শক্তি ধীরে ধীরে সরবরাহ করা হলে, আমরা একটু আগে বলছিলাম সিস্টেমে যখন আমরা তাপ শক্তি দিব তখন ডি কিউ কি? ধনাত্মক। তাহলে ডি কিউ এর মানটা ধনাত্মক হবে। কত জুল? 800 জুল তাপ শক্তি সরবরাহ করা হলে। কে বলছে? গ্যাসের চাপ 400 প্যাসকেল স্থির রেখে সিস্টেমে 800 জুল তাপ শক্তি ধীরে ধীরে সরবরাহ করা হলে 1200 জুল কাজ সম্পাদিত হয়। কত জুল কাজ হয়? 1200 জুল কাজ সম্পাদিত হয়। তাহলে চাপের মান দেওয়া আছে, ডি কিউ এর মান দেওয়া আছে, আর কি? ডি ডাব্লিউ মান দেওয়া আছে। আমাকে বের করতে বলছে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ণয় করো। কি নির্ণয় করো? গ্যাসের অভ্যন্তরীণ শক্তি। অভ্যন্তরীণ শক্তি কত? ডি ইউ এর মানটা বের করো। তাহলে আমরা সূত্র জানি, উপরটাতে হয়ে যাবে, এটাতে হয়ে যাবে, সেটা লাগবে না। আমরা জানি কত? ডি কিউ সমান কত? ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তাহলে ডি ইউ এর মানটা কত হবে? ডি ইউ এর মানটা হবে ডি কিউ মাইনাস কত? ডি ডাব্লিউ। তাহলে ডি কিউ এর মান কত বলো? 800 জুল মাইনাস ডি ডাব্লিউ কত? 1200 সমান কত হবে? মাইনাস 400 জুল। ঠিক আছে। তাহলে কোনো সিস্টেম যদি 400 প্যাসকেল চাপ দেই, চাপ স্থির রেখে 800 জুল তাপ দেই, কাজ হয়েছে কতটুকু? 1200। খেয়াল করছো? তাপ দিচ্ছি কত জুল? 800 জুল। কাজ হয়েছে কত জুল? 1200 জুল। যে তাপ দিচ্ছি তার চেয়ে কাজ কি হয়ে গেল? বেশি হয়ে গেল। তাহলে বাকি শক্তির কোথা থেকে আসছে? বাকি শক্তিটা বা বাকি কাজটা করছে কি? সিস্টেম নিজে। এই জন্য তার অভ্যন্তরীণ শক্তিটা কি পেয়ে গেল? হ্রাস পেয়ে গেল। এই জন্য ডি ইউ এর মানটা কি আসবে? রেজাল্ট মাইনাস। পরের অঙ্কের মধ্যে বলছে, আরেকটা অঙ্কের মধ্যে বলছে আয়তনের পরিবর্তন কত। যদি এই প্রশ্নটা যদি বলে আয়তনের পরিবর্তন কত বলতে পারে, তাহলে ডি ভি এর মান বের করতে পারি আমরা। কিভাবে বের করব? আমরা সূত্র বলছি একটু আগে, ডি ডাব্লিউ সমান পি ডিবি।
যদি আয়তনের পরিবর্তন বের করতে বলে তাহলে ডিভির মান কত হবে বলো? ডি ডাব্লু বাই কত? পি। ডি ডাব্লু মান কত দেওয়া আছে? 1200। কত? 1200। পি এর মান কত? 400। কত? 300 মিটার কিউব। তাহলে আমরা আয়তনের পরিবর্তন বের করতে পারি, অভ্যন্তর শক্তি বের করতে পারি। অর্থাৎ তোমাদের আগে আমি তাপমাত্রা যে দুটো সমীকরণ দেখাইছিলাম সেখান থেকে ওই অঙ্কন করা যাবে। আর আজকে আমাদের দুইটা সমীকরণ, একটা হচ্ছে ডি কিউ সমান ডি ইউ প্লাস ডি ডাব্লু, এখান থেকে ম্যাথ, আর একটা হচ্ছে ডি ডাব্লু সমান কত? পিডিবি। ঠিক আছে, তোমাদের সিলেবাসের মধ্যে কার্নোট-চক্র, তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আর দক্ষতা, এইগুলো নিয়ে আগামী 31 তারিখ ক্লাস হবে। তোমরা ধীরস্থিরভাবে যতটুকু পারো বাসায় স্টাডি করো। আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।